নমস্কার। আজকে আপনাদের সামনে এসেছি কারণ বুঝতেই পাচ্ছেন যে ইদানিং সময়ে আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা দৃষ্টি সব কিছু একটা দিকে খানিকটা একদিক দিয়ে বলতে পারেন আকৃষ্ট ছিল, আরেক দিক দিয়ে বলতেন সীমাবদ্ধ ছিল। যে ইস্যুসগুলো ইম্পর্ট্যান্ট, আরজিকর, শিয়ালদা কোর্ট রায় ভার্ডিক্ট, এরই মধ্যে আমরা কয়েকদিন আগে একটা আলোচনা করেছি, আমি আর আমার বন্ধু প্রদীপ গুড মর্নিং, ওয়েলকাম। যে আমরা আলোচনা করেছিলাম কিছু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইকোনমিক সোশিও ইকোনমিক ইস্যুস নিয়ে। আজকেও আমরা সেই দিকটাতে আরেকটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে যিনি আছেন তিনি is perhaps one of the best qualified people, one of the most renowned and respected professors of IIM Kolkata, আমাদের প্রফেসর অনুপ সিনহা। অনুপদা নমস্কার। এবং বর্তমানে অনুপদার অনেক তার পরিধি, তার নানান দিকে বিচরণ। তার মধ্যে অনুপদা ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ বন্ধন ব্যাংক। সুতরাং ব্যাংকিং, অর্থনীতি কার মুখ থেকেই বা শুনবেন যদি আমরা প্রদীপ অনুপদার মুখ থেকে না শুনি? তাহলে অনুপদা, আপনাকে একটু জ্বালাতন করবো আগামী কয়েক মিনিট, কারণ আমরা অনেক কিছু শুনি, তার হয়তো একটু বুঝি অনেকটাই বুঝতে পারি না। তো আগের বার আলোচনাতেও আমরা এটা নিয়ে শুরু করেছিলাম, আমার মনে হয় প্রদীপ এগ্রি করবে আমার সাথে, যে আপনি আপনার মানে ইন্ট্রোডাক্টরি কমেন্টসে যদি বলেন যে হাউ ডু ইউ সি যে কারেন্ট ইকোনমিক পজিশন ইন্ডিয়ার। কারণ হয় আমরা একেবারে সেভেন্থ হেভেনে থাকি, যে আমরা একেবারে হু হু করে সে পেগাসাসের মতো উঠছি, আর তা না হলে আমরা একেবারে সাংঘাতিক ডিপ্রেসড বাড়িতে বসে বসে সে অন্ধকারে ঘুমটা টেনে বসে আছি। ওয়ার আর উই? আপনার ওপিনিয়নটা কি? ধন্যবাদ কুণাল এবং প্রদীপ, গুড টু বি হিয়ার। আচ্ছা, আমার যেটা মনে হয় আমাদের অর্থনীতির একটা বড় একটা সংখ্যা নিয়ে, যেটা নিয়ে সবচেয়ে মাতামাতি হয়, আমাদের ওভারঅল যেটা গ্রোথ রেট, ম্যাক্রো ইকোনমিক গ্রোথ রেট যেটাকে বলা হয়, সেইটা দিয়ে প্রায় ওই একটা স্ট্যাটিস্টিকের টার্মসেই আমরা অনেক সময় একটা গোটা অর্থনীতিকে বিচার করে ফেলি চটজলদি। সেটা বোধহয় ঠিক না, বাট সেটা এখানে অত বিস্তার করার সময় হবে না। কিন্তু যেটা সেই সংখ্যাটা নিয়েও একটু দুশ্চিন্তা দেখা দিয়েছে, কেন আমাদের দেশে গত বছরের তুলনায় এই বছর, অর্থাৎ এই 24-25 যেই বছরটা শেষ হতে চলেছে, সেখানে একটা এস্টিমেটেড যেটা অনুমান করা হচ্ছে, সেখানে আমাদের গ্রোথ রেটটা একটুখানি আগের থেকে কমে আসবে। যদিও এটা বলে রাখা ভালো যে গোটা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি, তাহলেও সেই কম হারের গ্রোথ রেটটাও কিন্তু খুবই উজ্জ্বল যদি আমরা তুলনা করি অন্যান্য দেশের সঙ্গে আজকে গোটা পৃথিবীতে। তো যাই হোক, আমাদের দেশের টার্মসে দেখলে তখন মনে হচ্ছে যে এটা কেন কমলো, এবং এটায় কোনো অন্য কারণ ছিল না। কেন গত বছর যদি দেখি আমরা, যে বাইরের থেকে কোনো ঝোড়ো হাওয়া এসছে ইন্টারন্যাশনালি, সেরকমও ছিল না। আবার আভ্যন্তরীণ আমাদের যে কোনো অঘটন ঘটেছিল বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, সেরকমও না। তো তাহলে পরে কেন আমাদের হঠাৎ গ্রোথ রেটটা কমে গেল? আমার মনে হয় প্রদীপের ওপিনিয়নটাও অবশ্যই এখানে খুব দরকার হবে। যে একটা কারণ বলা হচ্ছে যে আমাদের ইন্টারনাল স্পেন্ডিং বা কনজাম্পশন কমছে। প্রদীপ, তোর মানে হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু ইট? এটা একটা মানে আশ্চর্য ব্যাপার যে গভর্নমেন্টের জিএসটি কালেকশন যখন এইরকম রেটে বাড়ছে এবং যেসব লেভেলগুলোতে এখন। আচ্ছা, আমি একটা কথা প্লিজ ইন্টারাপ্ট করি, কারণ এই নিয়েও আমাদের মতো যাকে বলে কাঁচা বুদ্ধি লোকেদের মধ্যে একটা কনফিউশন আছে। জিএসটি কালেকশন স্যাটিসফ্যাক্টরি না স্যাটিসফ্যাক্টরি নয়? সেটা ওদের টার্গেটেড টার্মসে তো স্যাটিসফ্যাক্টরি। প্রদীপ, হাউ ডু ইউ সি ইট? ইজ টার্গেটেড টার্মসে বেটার দ্যান স্যাটিসফ্যাক্টরি, মানে বেটার দ্যান, হ্যাঁ, যেটা আশা করেছিল তাতে। কিন্তু আমরা দেখছি যে তাহলে অর্থনৈতিক, তাহলে কামিং ব্যাক টু হোয়াট তুই যেটা বলছিলি, যে এই যে গ্রোথ রেটটা যে ড্রপ করলো ফ্রম যে জিএসটি ইজ অন টার্গেট, কিন্তু আমরা বলছি কনজাম্পশন নট স্যাটিসফ্যাক্টরি। তো এটা একটা কারণ হতেই পারে যে কালেকশনটা বেটার হয়েছে বিকজ অফ প্রযুক্তি, এইসব টেকনোলজি যে বেসিসে, মানে ফাঁকি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, ফাঁকিটা অনেকটা কিন্তু এই সরকার আটকাতে পেরেছে আমার ধারণা, বোথ আমাদের ইনকাম ট্যাক্সেও এবং এই ইনডিরেক্ট জিএসটি। লেট মি বি দ্য ডেভিলস অ্যাডভোকেট এখন বলি,
সাধারণত আমরা দেখি যদি কালেকশন ভালো হয় আর যদি ইকোনমিক গ্রোথটা কম হয়, তাহলে যে কোনো বাজেটে আমরা আশা করতে পারি সরকার কিছু ইনসেন্টিভ দেবে গ্রোথটাকে রিভাইভ করবার জন্য। কারণ গ্রোথটা রিভাইভ হলে কালেকশনটা আরো ভালো হবে। তাহলে কি এই বাজেটের উপরে এই প্রেশারটা খুব বেশি রয়েছে যে কিছু ইনসেন্টিভ দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানো, বাইং পাওয়ার ইনক্রিজ করা, সাধারণ মানুষের হাতে যাতে একটু পয়সা বেশি থাকে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয়, কিন্তু যে আমি হলে হয়তো করতাম, আমি এইভাবে যদি রাখি জিনিসটাকে, কিন্তু এটা হয়নি একটা কারণে, মানে এই হচ্ছে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে আমরা কিন্তু সুদের হারটাকে কমাইনি। সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা স্পেসিফিক তাদের একটা কনসিয়াস সিদ্ধান্ত, এটা নিয়ে বোধহয় একটা মতবিরোধ ছিল, মতবিরোধ ছিল রিজার্ভ ব্যাংক আর কি গভর্নমেন্টের ফিনান্স মধ্যে হয়েছিল, যে একটা অশান্তি ছিল। কেন গত 2-3টে মনিটারি পলিসির মিটিংয়ে সরকারি যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওই কমিটিতে, তারা কিন্তু ভোট দিয়েছিলেন যে একটু কমানো হোক, তারা চাইছিলেন সুদের হারটা কমুক। হ্যাঁ, কিন্তু আচ্ছা, আপনি আমাদের দর্শকদের একটু সহজ করে বলুন, সুদের হার কমলে কি সুবিধা হয়? সুদের হারটা কমলে যেটা হয় যে যারা ব্যাংক থেকে বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের থেকে লোন নেবেন তাদের সুবিধা হয়, অর্থাৎ দ্য কস্ট অফ দ্য লোনের যে খরচাটা সেটা অনেক কমে যায়। তাহলে পরে যেই প্রজেক্টগুলো আগে হয়তো ফিজিবল হতো না, আমি একটা উদাহরণ দিচ্ছি যে 8% যদি আমার লোন দিতে হয় আর আমার রিটার্ন যদি 7.5% হতো আমার প্রজেক্টে, তাহলে আমি লোনটা নিতাম না, কেন আমার কুলাতো না সেটা। কিন্তু এখন যদি ওটা আমি অত হয়তো চেঞ্জ হয় না, কিন্তু স্টার্ট এক্সাম্পল 7 যদি কমে যায় আর আমার রিটার্ন যদি 7.5 হয়, তখন আমি লোনটা নিয়ে প্রজেক্টটাকে কার্যকরী করার চেষ্টা করি। হ্যাঁ, যে তাহলে ওই বুস্টটা পাওয়া যায় যে যদি কস্ট অফ বড়োয়িংটা কমে যায় তাহলে বড় করবে, তার জন্য কনজামশনের জন্য লোকে বড় করবে, লগ্নি করার জন্য, ইনভেস্টমেন্টের জন্যও বড় করবে, তাতে ইকোনমিক অ্যাক্টিভিটি আর কি কার্যকরী কারবার, ধান্দা, লেনদেন এই সমস্তই বাড়বে, তাতে ওই গ্রোথের হারটা আবার বেড়ে যাবে তখন। আর কিন্তু এটা অন্য দিক থেকে যেটা বাধাটা ছিল রিজার্ভ ব্যাংকের, যে একটা ছিল যে সুদের হারটা কমালে এইটা করে আবার যদি বেশি টাকা করি বাজারে চলে আসে তখন এই লোনগুলো নিয়ে টিয়ে, তখন আবার ইনফ্লেশন, মূল্যবৃদ্ধির হারটা বিশেষ করে যখন অলরেডি বেশি আছে, তখন একটা খুব কনভেনশনাল উইজডম আছে যে আমি যদি মানি সাপ্লাই এবং ইন্টারেস্ট রেটটাকে, মানি সাপ্লাইটাকে রেস্ট্রিক্ট করে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে রেখে দিই, তাহলে পরে অতটা লোকে খরচা করতে পারবে না। আগে যেটা, এবারে যদি আমি ইন্টারেস্ট রেটটা কমালে এবার বাঁধটা একটু হালকা হচ্ছে, তখন আমি ওখান থেকে টাকা করি আসছে বাজারে, আমি অ্যাক্টিভিটি বাড়াচ্ছি, এর মধ্যে একটা ব্যালেন্স রাখা। এই মত পার্থক্যটা কি এতটাই হয়েছিল যে আমাদের শক্তিকান্ত বাবুকে চলে যেতে হবে? এইটা জল্পনার ব্যাপার, কিন্তু একটা কেন উনি মানে ওভারঅল কন্ট্রোল করেছিলেন ভালো রেগুলেশনের টার্মসে, যেই কারণে উনি বোধহয় 1-2বার একটা খেতাবও পেয়েছিলেন বিশ্বের মানে সবচেয়ে ভালো সেন্ট্রাল ব্যাংকার বলে, এরকম একটা মানে কন্টেস্টে ফার্স্ট হয়েছিলেন আর কি। শক্তিকান্তকে বলা হয়, শক্তিকান্ত দাসকে বলা হয় যে হি ইজ দ্য ওনলি স্টুডেন্ট অফ হিস্ট্রি হু বিকেম আ ফেমাস ইকোনমিস্ট, এবং একদিক দিয়ে হয়তো ওনার এক্সিটটাও হিস্টোরিক্যাল ইন দ্যাট ওয়ে। তো প্রদীপ, তো তুই যেটা জিজ্ঞেস করলি অনুপদাকে, যে অনুপদা কি মানে অনুপদা অর্থমন্ত্রী হলে কি অনুপদা কি করতেন, আপনি কি এখন প্রো গ্রোথ, বা তোর মতামতটা কি? ওয়্যার আর উই প্লেসড? আমার নিজের মনে হয় যে আমাদের ভারতবর্ষে যে কোনো একটা ঋণ নেবার, একটা লোন নেবার জন্য পেছনে তো দুটো কারণ থাকে। একটা হচ্ছে সেটা দাম কত পড়ছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে, আরেকটা হচ্ছে যে আমি আদৌ পৌঁছতে পারছি কিনা লোনটা নেবার জন্য। তো আমরা দেখেছিলাম অ্যাক্সেস টু ফাইন্যান্স, আমরা এক সময় দেখেছিলাম সেটাই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এক সময় আমাদের একটা সেন্ট্রাল মিশন ছিল সরকারের, এবং বাজেট সবসময় চেষ্টা করতো সে মহিলাদের লোন দেয়া, লো কস্ট হাউজিং এর জন্য লোন দেয়া ইত্যাদি। ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসের ক্ষেত্রে
কাজ করবার নিশ্চয় জায়গা আছে, কারণ ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস এখনো তো মানে ঠিক আমরা যেরকম চাই সেই লেভেলে আছে কি না। আর যেটা হয়েছে আমি বলছি, এটা হয়তো একটু আবার কন্ট্রোভার্সিয়ালও হবে, আমি যেটা কাছ থেকে দেখেছি গত 2-3 বছর, বিশেষ করে কোভিড যখন একটুখানি কমে আসছে সেই সময় থেকে, দুটো জিনিস হয়েছে সাইমালটেনিয়াসলি। একটা হচ্ছে যে ওই একদম যারা ছোট ছোট লোন নিতেন তাদের রিপেমেন্টের ক্যাপাবিলিটি কমে গেছে ওই শকটার ফলে, সেটা একটা হয়েছে। আর এদিকে যেটা হয়েছে যে যেহেতু তখন এনপিএ বাড়ছে, রেগুলেটর আরবিআই বিশেষ করে তখন প্রচন্ড চাপ দিচ্ছে যে এই ধরনের পোর্টফোলিও তোমরা কমাও। এটা নিয়ে বারবার খবর কাগজেও আসছে যে পুরো পুরো সেক্টরটাতেই এই মাইক্রো ফিন্যান্স ইত্যাদি যারা স্মল লোনস নেয়, দ্যাট ইজ ইন ট্রাবল ইন দ্য সেন্স যে পোর্টফোলিওস আর গেটিং সাওয়ার অনেকগুলোতে। তো সেইটার জন্য যেটা হচ্ছে যে অ্যাক্সেস কিন্তু একটা জায়গায় কমেছে। নাও ইফ ইউ ওয়ান্ট দ্যার আর মেনি মোর, সাপোজ ইউ আর আ ভেরি স্মল বড়োয়ার, এবারে তুমি যদি যাও গিয়ে একটা লোন নেওয়ার চেষ্টা করো, নানান ধরনের কনস্ট্রেন্টস ইউল হ্যাভ টু ফুলফিল। সেই আধার কার্ড কি করবে, টাকাটা দিয়ে কি করবে, তার পুরো ইনভেন্টারি স্টকে দিতে হবে, হ্যাঁ অনেক সময় অডিটেড কিছু দিতে হবে, যেটা মানে ইম্পসিবল অলমোস্ট। হ্যাঁ, এবং ওই 3টের বেশি লোন নিতে পারবে না। বোধ অনুপ দা এন্ড প্রদীপকে দুটো কুইক কোয়েশ্চেন। একটা কুইক কোয়েশ্চেন হচ্ছে যে সাধারণত যখন আমরা এই বর্তমান সরকার 2014 থেকে যারা চলছেন, বিজেপি বা বিজেপি লেড গভর্নমেন্ট, তাদের একটা পয়েন্ট অফ ক্রিটিসিজম তাদের প্রতি হচ্ছে যে তারা নাকি প্রো বিগ বিজনেস, কিন্তু যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আজকে কত 80% ওপর দাঁড়িয়ে আছে এমএসএমই বা ক্ষুদ্র শিল্পের ওপর, যে তাদের জন্য তারা যথার্থ কাজ করেননি। আজকে যারা দেখছেন তাদের মধ্যে যদি ধরুন একজনের আজকে 25 লাখ টাকা লোনের দরকার হয়, 50 লাখ টাকা, এরা তো আর 1000, 2000, 3000 কোটি টাকা লোন করতে যাচ্ছে না। হ্যাঁ, কেউ হয়তো 20 লাখ টাকা লোন করতে চাইছে, কেউ হয়তো 50 লাখ টাকা লোন করতে চাইছে। যে সেই রকম ক্ষুদ্র এবং মিড, স্মল অ্যান্ড মিড স্কেলের প্রতি দ্য গভর্নমেন্ট হ্যাজ নট বিন অ্যাজ কেয়ারিং। সেখানে প্রদীপের কি বলবে, বা শুড বি নাও ফোকাস? অনুপদার পারমিশন নিয়ে বলছি, হয়তো এগ্রি করতে পারি, না এগ্রি করতে পারো তুমি। ছোট ব্যবসা যারা করে, আমরা দেখছি আমাদের দেশে, আমরা যদি এখন দেখি লোন দিয়ে কি হচ্ছে, একটা হচ্ছে পরিকাঠামো হচ্ছে, সেগুলি তো বিশাল, 10,000 কোটি, 15,000 কোটি, 1 লক্ষ কোটি টাকা। ক্ষুদ্র ব্যবসা যারা করে তাদের পক্ষে কম্বিনেশন অফ অ্যাক্সেস, মানে আমি পৌঁছতেই পারছি না, দ্বিতীয়ত পৌঁছলেও সেই জানলায় আমাকে বলা হচ্ছে তোমাকে 8.5% সুদ দিতে হবে, আমার ব্যবসাটা তাতে চলবে না। এই দুটোর ফলে যেটা হচ্ছে, ছোট ব্যবসাদের উপরে একটা প্রচন্ড রকমের চাপ এসছে, এবং সেই চাপটা পাবলিক কনজামশন বা ডিমান্ডের অভাবের জন্য নয়, তার চাপটা এসছে সে ব্যাংকের সুদটা ফেরত দিতে পারছে না, ব্যাংকের ঋণটা ফেরত দিতে পারছে না। এমন নয় যে আমার এই গ্লাসের জন্য ডিমান্ড নেই, কিন্তু আমি যে গ্লাসটা তৈরি করব এইটা আমার নিজের মতামত, এবং আমার নিজের যেটা মনে হয়েছে যে ইন্টারেস্ট রেট কমানো এবং ওই যেটা বললে কাগজের যে বাহার, 1000টা ডকুমেন্টেশন, 1000টা আন্ডারটেকিং, 1000টা এই হ্যারাসমেন্টটা, মানে আমরা তো আশা করেছিলাম লিবারালাইজেশনের সময় এটা ক্রমশ কমে যাবে। একটি ভালো ছাত্র, কুণাল যেটা বললেন, ইজ অফ ডুইং বিজনেসটা কিন্তু বড় ব্যবসার ক্ষেত্রে হয়েছে, এই ধরনের লোক। অনুপ দা মেনশন সামথিং ভেরি ক্রিটিক্যাল, সেটা হচ্ছে এই যে কোভিডের যে একটা ভূমিকম্প হয়ে গেল সামাজিক জীবনে, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা টার্মিনাল বা একটা গ্রিভাস ব্লো কাদের পক্ষে হয়েছে? স্মল অ্যান্ড মিড স্কেল বিজনেস। বড় ব্যবসা তো সেই গায়ের কালশিরেটা ফিরে আসতে পেরেছে, কিন্তু এরা তো গায়ের কালশিরে ফিরে সুরে আসতে পারেনি। আর আমার যেটা মাঝে মধ্যে বেশ দৃষ্টকটু লাগে, যে আমরা যখনই নানান রকমের এই বিজনেস সামিট করব, বিয়ে বাড়ি, বউ ভাত নানান রকম করব, উই টেন্ড টু ইগনোর দ্য স্মল অ্যান্ড মিড স্কেল বিজনেস, যারা কিনা আমাদের এই বিজনেসের অ্যাকচুয়াল ইঞ্জিন, দে আর দ্য ড্রাইভিং ইঞ্জিন। এটা আমাদের হেলথ কেয়ারে হয়। হেলথ কেয়ারে এই যে আমরা 2-4-5টা বড় বড় হেলথ কেয়ার ব্র্যান্ডের কথা বলি অনুদা, দে আর লেস দ্যান 9% অফ দ্য হোল হেলথ কেয়ার টার্ন ওভার। হেলথ কেয়ারটা দাঁড়িয়ে আছে আপনার 90% হচ্ছে ওই 50, ওই ডায়াগনস্টিক পাড়ার মোড়ে 50 থেকে 100টা বেড যারা চালাচ্ছে তাদের উপরে। নাও কামিং ব্যাক টু ইট, আমি একটা, আমার খুব সাদা মাটা প্রশ্ন, আপনি হয়তো বকবেন, আপনি হয়তো বলতেই পারেন আমি কত বোকা, দুজনে মিলে বলতে পারেন।
এই যে চারিদিকে আমার কিন্তু দেখতে ভাল লাগে না, বরং খারাপ লাগে। এই বড় বড় বিজ্ঞাপন, মধ্যে মধ্যে জৌলুসওয়ালা চিত্র তালিকা, তারা সবাইকে এসে গোল্ড লোন গোল্ড লোন গোল্ড, আমি নাম বলছি না কোম্পানির গুলোর, দিচ্ছে। আমার তো মনে হয় গোল্ড লোনটা কেন একটা মধ্যযুগীয় টাইপের ব্যাপার। ইজ ইট আ গুড থিং অর আ ব্যাড থিং? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই ব্যাপারটা। ইট ইজ এ গুড থিং ফ্রম দ্য ব্যাংকস পয়েন্ট অফ ভিউ। ওই যেটা বললাম না, যে ব্যাংকের পক্ষে এখন, হ্যাঁ, ব্যাংকের পক্ষে ওই আনসিকিউরড লোন দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে রেগুলেটরের জন্য। তা কোথাও তো ব্যাংককেও তো আবার করে খেতে হবে, সে লোন না দিলে তার আয় হবে না, রোজগার হবে না। তখন এই গোল্ড লোনটা ইজ এ গুড সিকিউরড জিনিস। সেটা নিয়েও অনেক রকম ইয়ে হয়, সে গোল্ডের ভ্যালুয়েশন ইত্যাদি, কে ভ্যালু করছে, তার কোনো বিজনেসের পক্ষেই তো 100% সেফ হওয়া সম্ভব নয়। তাহলে ব্যাংক কি করে হলো? সেও যদি রিস্কটা না শেয়ার করে উইথ দ্য ইনভেস্টর, তাহলে সে তো আর ব্যাংক হলো না, সে তো একদম আমাদের যে মহাজন গ্রামে, যে ভাই তুই ঘটিবাটি জমা দিয়ে যা, তা না হলে আমি দেবো না, কারণ তাহলে ঘটিবাটিগুলো আমি। সুতরাং ব্যাংকিং সেক্টরে মানে যেটা হয়েছে বারবার, যেটা হচ্ছে মানে যে স্মল বড়োয়ার যারা, তারা আস্তে আস্তে কিরকম ঠেলে তারা বেরিয়ে যাচ্ছে। ওদের তো মানে বড় ব্যাংক থেকে একটা অর্থে তাড়িয়ে দেওয়া হয়েছে। যখন আমরা স্মল ফিনান্স ওইগুলো করেছি, তাদের বলা হচ্ছে তোরা ওই বড় ইউনিভার্সাল ব্যাংক আইসিআইসিআই এইচডিএফসিতে আসিসনি, তোরা ওই ছোট ওই কি এএফইউ ওই সমস্ত স্মল উজ্জীবন এইগুলোতে যা, ছোট লোন নে ওখানে। এই চাইতো কিন্তু আরেকটা মহামন্ত্র আছে ব্যাংকিং এর। মহামন্ত্র ব্যাংকিং এর হচ্ছে যে কখনো ছোট লোনে ল্যাপস করতে নেই, সবসময় প্রচুর বড় বড় লোন নিয়ে ল্যাপস করে বেরিয়ে যাবে। 1000 কোটি 2000 কোটি 4000 কোটি টাকা লোন দিয়ে আপনি যদি ফেরত না দেন, আপনি সেলিব্রিটি হবেন। আর আপনি যদি 25 লক্ষ টাকা লোন শোধ না করে নেন তখন দেখবেন বাড়ির সামনে এসে হুজ্জুতি হচ্ছে। এই যে হাই ইন্টারেস্ট লোনের তো আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে, যারা ধরুন ইএমআইতে মোটর বাইক কিনে, কেউ হয়তো ডেলিভারি, কেউ হয়তো ইএমআইতে ছোট একটা লেদ মেশিন কিনবে, মেশিন শপের। স্মল বিজনেসের ক্যাপাসিটি ক্রিয়েশনেও আমরা দেখছি যে শিল্পর যে ক্যাপাসিটি ক্রিয়েশন ভারতবর্ষে, সেটাও হ্রাস। ওই জন্য তাহলে আমরা একটা অন্য বিষয়ে চট করে যেতে চাইছি। তাহলে একটা বিষয় আমরা ডু ইট ফিল যে আমাদের বিয়ন্ড আওয়ার ক্রিটিসিজমস অ্যান্ড সিনিসিজমস, যে আমাদের এখনো এই মিড অ্যান্ড স্মল বিজনেসের উপর আরো বেশি তাদের ভিটামিন দেওয়ার প্রয়োজন আছে। নিঃসন্দেহে এই বিষয়ে একদম আমি অন্তত সম্পূর্ণভাবে এটা বিশ্বাস করি। কারণ এদের না করলে, ওই যেরকম স্বাস্থ্যক্ষেত্রে 90% ছোটরা কাজ করে, এখানেও কিন্তু ভিতটা হচ্ছে সেইটা, ছোট ব্যবসা, স্মল ব্যবসা, যে ছোট ইয়েতে করে, কিন্তু সেটা ওই অ্যাক্সেস দিতে হবে তাকে, সে যেন পৌঁছতে পারে। আর পৌঁছনে গেলে জানলায় না বলে যে আপনি 10 টাকা নিলে আপনাকে কিন্তু 7 টাকা সুদ দিতে হবে। আর পৌঁছানো প্লাস ইজ অফ ডুইং বিজনেস, টাকাটা নিয়ে যাতে চটজলদি সে যা করতে চায় প্রজেক্টগুলো করতে পারে। মানে সেই, আমি বলছি না কোনো রেগুলেশন থাকবে না, কিন্তু সেটাকে স্মুথেন করা, এই যে ইজ অফ ডুইং বিজনেস শুড বি ফোকাসড অন দ্যাট সেক্টর। বড়রা নিজেদের মতো করে নিতে পারে। আচ্ছা, কিছু বছর আগে করে হয়েছে, তাদের বাধা খুব একটা থাকে না, এফেক্টিভ বাধা থাকে না। আমরা কিছু বছর আগে অবধি শুনতাম যে, আর রিজার্ভ ব্যাংকেরই যারা গভর্নর ছিলেন তারা বলতেন, ব্যাংকদের বলতেন, গো আউট অ্যান্ড বি আ ব্যাংকার, গো আউট অ্যান্ড গিভ লোনস অ্যান্ড টেক ইয়ে। এই রিস্ক অ্যাপেটাইটটা কি কমে গেছে? এই যে ব্যাংকের অনেক কমে গেছে, সেটা কেন হচ্ছে? আর সেটাকে কি করে এটা না অনেকটা আরবিআই নেতৃত্বের জন্য, যেটা আমি দোষারোপ করছি না, কিন্তু শক্তিকান্ত দাস মশাই লাস্ট যে গভর্নর ছিলেন, ওনা এটা বলতেনই, পাবলিকলি বলতেন যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডিপোজিটারদের টাকাটা যেন সেফ থাকে, এইটা আমার প্রথম এইম, এবং যাতে তাদের কোনো কষ্ট না হয়, ইনফ্লেশন ওদিকে ম্যাক্রো টার্গেটিং উনি করবেন। তা এটা যদি হয়, তাহলে অবভিয়াসলি উনি রিস্কের ব্যাপারে অসম্ভব কনজারভেটিভ হবেন, এবং দ্যাট ওয়াজ দ্য মেসেজ সেন্ট টু অল দ্য ব্যাংকস। নীরব মোদীর খাজনাটা দিতে হচ্ছে যে আমাদের লক্ষ্মীকান্ত বাবু, যিনি
10 লাখ টাকা লোন দেন, সেই বেচারাকে আমাদের নীরব মোদীর ঘানিটা তার খেসারতটা একে তার খেসারতটা একে দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, এই যে রিস্ক অ্যাভারশন হয়েছে। আচ্ছা, এবার একটা ট্রাম্পের ব্যাপারে তো একটু না, আমি একটা ট্রাম্পকে আসার আগে, কারণ অনুপদাকে যখন পাওয়া গেছে, তো অনুপদা প্রথম যখন বললাম না যে হয় আমরা অর্থনীতি নিয়ে হই হই করে নাচছি, না হলে একেবারে সাংঘাতিক বেজার মুখ করে বসে আছি, তো সেই রকম যদি ব্যাংকিং সেক্টরের কথা বলি, ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর, কেউ একেবারে বলছেন আমরা একেবারে সাংঘাতিক তরতাজা এনার্জেটিক সেফ সিকিউর, কেউ বলছেন না বাবা এত ডাল মে বহুত কালা হয়, যে আমাদের ব্যাংকিং সেক্টরের মধ্যে অনেক অনাদায়ী অ্যাসেট আছে, কি অনাদায়ী লোন আছে, নন পারফর্মিং অ্যাসেট আছে, এবং আমরা প্রায় গভর্নমেন্ট এর 5 টাকা এদিকে নিয়ে আসে, এর 10 টাকা দিয়ে একে ভর্তুকি দেয়। তো ব্যাংকিং সেক্টর ওভারঅল আপনি কিভাবে দেখেন? ইজ ইট ইন আ সাউন্ড স্টেট অফ হেলথ অর ইজ ইট? বাই অ্যান্ড লার্জ আমি বলবো হয়তো মানে মানে হয়তো কোনো পার্টিকুলার ব্যাংকের কোনো পোর্টফোলিও সেটা আলাদা কথা, বাট আই উড সে বাই অ্যান্ড লার্জ ইট ইজ রান ভেরি প্রফেশনালি, উই হ্যাভ গুড ব্যাংকার্স এবং আমাদের পোটেনশিয়ালও আছে অনেকটা। রাইট নাও উই আর গোয়িং থ্রু আ ফেজ অফ extra precautionary sort of risk aversion এর ফেজ, হয়তো চেঞ্জও করে যাবে, there is a new leadership at RBI, তো এইগুলোতে হয়তো আমরা এখন দেখবো যে আমার নিজের ইনফ্যাক্ট গেস্টিমেটিভ সে হচ্ছে এই ফেব্রুয়ারিতেই তো এমপিসি হবে, মানে অন্তত টোকেন হিসাবেও 10 থেকে 25 বেসিস পয়েন্ট কমাবে। কেননা I think he has come with an agenda from the finance ministry. It is important that the finance ministry and RBI work in tandem. They should work independently, but they shouldn't be crossing one another. That I think is an absolute essential of governance, macro governance. এইবার একটু বলি যে এই যে ট্রাম্প, উনি তো ওনার ফাইন্যান্সিয়াল এজেন্ডাটা কিছু কিছু ক্ষেত্রে ভারতবর্ষে যা ফলো করা হয় সেটা, যেরকম ধরো ডিজিটাল কারেন্সি, হি ইজ ভেরি পজিটিভ অন ডিজিটাল, আমরা একদমই সেটার প্রতি অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রেড অ্যারেঞ্জমেন্টস ওনার। তোমার কি মনে হয় দ্য নিউ প্রেসিডেন্সি ইন দ্য ইউএস আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং এর উপর একটা ইম্প্যাক্ট ফেলবে? ব্যাংকিং এর উপর এক্ষুনি আমার মনে হচ্ছে না, উই আর লার্জলি ইনসুলেটেড, এক্সেপ্ট যে আমাদের ওই ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স এখন বেরিয়ে যাচ্ছে, সবাই দের ইজ এ ফ্লাইট ব্যাক টু ডলার্স। আর একদিকে আই থিঙ্ক ইট ইজ গুড, শক্তিকান্ত দাস চেষ্টা করছিলেন ওই রুপিটাকে প্রপ আপ করার, মালহোত্রা বাবু বলেছেন যে ছেড়ে দেবেন রুপিটা, ইন আ ওয়ে হয়তো ভালো, বিকজ অন দ্য অ্যাসাম্পশন যে যদি ট্রাম্প ট্যারিফস ইম্পোজ করে, কিছুটা করবেই, কেন দ্যাট ওয়াজ আ বিগ এজেন্ডা ফর হিম, তাহলে পরে যেহেতু মানে আমাদের গুডসগুলো উইল ফেস অ্যান এক্সট্রা হার্ডল, ডিপ্রিসিয়েশন হলে টু দ্যাট এক্সটেন্ট আমাদের প্রাইসটা কমবে, হ্যাঁ, সো একটু কাউন্টার করা যাবে। পারহ্যাপস এই ট্রাম্প কি করবে, তো সেখানে আর একটা অদৃশ্য সম্পর্ক আছে, সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ট্রাম্প অ্যান্ড পুতিন। কেন ট্রাম্প কতটা রাশিয়ান অয়েলকে চাপছে তার ওপর অনেকটাই হয়তো ভারতবর্ষে আমাদের অয়েল ইম্পোর্ট, হ্যাঁ, কারণ আমরা তেল দিয়ে বেঁচে থাকি আর তেল নিয়ে বেঁচে থাকি, তো যেহেতু যেরকম আমাদের প্রচুর তেল দিতে হয় ডেইলি লাইফে, প্রচুর তেল বিদেশ থেকে আনতেও হয়, তো the price of oil I think this year is going to be a very important a very important determinant in the overall sector. আচ্ছা, to both of you আর একটা প্রশ্ন, সেটা হলো কি যে মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ যারা বাজারে যাচ্ছে, জামা কাপড় কিনছে, খাবার দাবার কিনছে, দ্য পার্সেন্টেজ যে আমাদের একটা হাউস হোল্ড যেটা খাবার দাবারের ওপর আমরা খরচা করি, সাধারণ ক্লোদিং এবং সাবস্টেন্সের খরচা করি, মোটামুটি আমাদের অর্থনীতি একটা জায়গায় দাঁড়ালেও এগুলো কি আর উই ইন আ কমফর্ট জোন এটাকে নিয়ে? কারণ সেখানে কি আমরা, আপনি মনে করেন যে এই মুদ্রাস্ফীতি, প্রাইস রাইজ, এটা কি এখনো একটা মানে মিডল ক্লাস ইজ এ ভেরি ডিবেটেবল কমোডিটি। ভারত কে মিডল ক্লাস? 6 লাখ টাকা অব্দি মিডল ক্লাস, না 15 লাখ টাকা, এখন নতুন কে বললো 1 কোটি টাকা অব্দি বছরে মিডল ক্লাস। তো আগে আপনাকে জিজ্ঞেস করিনি, আপনার মতে মিডল ক্লাস কারা? মিডল ক্লাস ইজ আ ভেরি অ্যামorphous কাইন্ড অফ যে ইট স্ট্রেচেস ওভার আ লং রেঞ্জ অফ ইনকাম। না, আপনারা ব্যাংকিং এ হাউ টু ডিফাইন ইট নাও? হু ইজ মিডল ক্লাস? Nobody defines it, is loosely used, কোনো rigorous definition নেই, but what has happened over, and there is enough of data, but again non-government data, that is showing
যে পোস্ট কোভিড অ্যান্ড ডিমনিটাইজেশন অনেকগুলো শকস গত 8-10 বছরের ইতিহাসে দেখা যাচ্ছে যে আমরা যাদের লুজলি আবার মিডল ক্লাস বলি, সাম হ্যাভ গন আপ টু বিকাম বিলিয়নিয়ার্স অর মিলিয়নিয়ার্স অর হোয়াটএভার, ওপর দিকে উঠেছে। দ্য বাল্ক কিন্তু নিচে নেমেছে। There is even some estimates of CMI etc. that show about 70% of their definition of middle class somewhere have faced a declining real income. তার মানে তারা পভার্টি লাইনে যায়নি, বাট পভার্টি লাইনের আরেকটু কাছে গেছে। তো এবারে কি হচ্ছে, দের ইজ আ ভ্যানিশিং মিডল। হ্যাঁ, মানে মাথাটা বড় হচ্ছে, পেটটা বড় হচ্ছে, এদিকে ছাতিটা ওই 56 ইঞ্চিটা 26 ইঞ্চি হয়ে যাচ্ছে, কত বড় লোক। সেইটাতে কিন্তু এই যে কনজামশন, ক্রয় ক্ষমতা, এইগুলোর সব এফেক্ট করছে, ডিমান্ড ফর লোনস এফেক্ট করছে, ইনভেস্টমেন্ট এফেক্ট করছে। আমি ইনভেস্টার হিসেবে আমি শিওর না, আই এম সিইং আ লিটল বিট অফ আ শ্রিঙ্কিং অর স্ট্যাগনেন্ট মার্কেট। শুড আই ইনক্রিজ ক্যাপাসিটি, শুড আই বিল্ড নিউ টেকনোলজিস? আমার তখন একটা দ্বিধা হচ্ছে যে আমি ভবিষ্যতে কী করে। এর সঙ্গে যেটা আছে, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান বিগ চ্যালেঞ্জ নির্মলা সীতারামন উইল বি ফেসিং। আর অন্যদিকে যেটা আছে, উই হ্যাভ নো আইডিয়া এক্সেপ্ট দ্যাট ইট উইল বি ডিসরাপ্টিভ। এই বছরটা অন্তত আন্তর্জাতিক আবহাওয়াটা কিরকম হবে, মানে অর্থনৈতিক আবহাওয়া। আমি বিকজ জাস্ট এক লাইনে আই থিঙ্ক আই ওয়ান্ট টু সর্ট অফ র্যাক ইউর ব্রেইনস এজ বিট। আমরা ট্রাম্পকে নিয়ে ফোকাস, পারহ্যাপস উই শুড বি, কিন্তু মানে অ্যাজ আ টক্সিক এফেক্ট অফ ট্রাম্প হোক বা তারা কিছুটা আজকে বাঙালিদের মতো ব্যবহার পৃথিবীর আরেকটা সেগমেন্ট করছে, যাদের আমরা একটু ফর্সা বাঙালি বলতে পারি, দ্যাট ইজ ওভারঅল ইউরোপ সিমস টু বি গোয়িং দ্য বেঙ্গলি ওয়ে রাইট নাও। মানে বাংলার ইকোনমি 70-80 দশকে বাংলার অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি যে ইতিহাসটা দেখিয়েছিল, সামহাও আজকে বাংলা ভাষাটা কতটা তারা জানি না, কিন্তু অ্যাটলিস্ট জার্মানরা তো আজকে বাঙালিদের মতো বিহেভ করছে, আর আমরা তো ব্রিটিশরা তো আমাদের মতো আগে বিহেভ করে বসে আছে। সো আই রিয়েলি থিঙ্ক যে ইট ইজ দ্য ডিক্লাইন অফ ইউরোপ, যেটা নিয়ে কিন্তু এখন অনেক অশান্তি আছে বাজারে। সো গ্লোবাল ইকোনমিতে ইউরোপের এই অবস্থাটা, সেটাই বোধহয় অনুপ্রাণ বলছিলেন যে বিশ্ব মানে গ্লোবাল ইকোনমিটা এত ভোলাটাইল হয়ে গেছে, এই সামনের 1 বছর কোথা থেকে যে না ভলেটাইল না বলে আবার মনে হয় বলা উচিত এত ডিক্লাইনিং হয়ে গেছে। মানে জার্মানি এই ফাঁক থেকে কি আজকে জার্মানি যদি টলমল করে, ইউরোপ তো টলমল করবেই। আর একটা আমার খুব মজার লাগছে যে এই যে ট্রাম্প ভয় দেখাচ্ছে নেটো থেকে বেরিয়ে যাবেন, আমি কেন টাকা দেবো, আর দিস অ্যাপিলস টু আমেরিকানস না, যে আমরা ওদের লড়াইটা লড়বো কেন, পয়সা ওই পয়সাটা আমার এখানে খরচা করে। আমি 100% সাপোর্ট করি ট্রাম্পকে। এইটাতে কিন্তু মানে ইউরোপীয় দেশগুলো, অন্তত বড় বড় দেশগুলো, প্রত্যেকে কিন্তু খুব অ্যাপারেন্টলি খুব ভীত হয়ে আছে। মানে আমাদের মানে কোনো রকম কিন্তু এখানে কোনো কনফ্রন্ট করে তর্কাতর্কি করা, এটা একদম নেগোশিয়েটই করছে না, বলছে প্রায় দাদা বাঁচিও, মানে ইন্টারন্যাশনাল মাফিয়ার মতো হয়ে যাবে। যে এবার ট্রাম্প বলবে তুই পয়সা দে, তোকে আমি প্রোটেক্ট করবো। এটা নিয়ে হয়তো পরে একদিন কথা হবে। আই ডু নট সি অনেস্টলি যে হাউ ডেনমার্ক ক্যান হোল্ড অন টু গ্রিনল্যান্ড। ট্রাম্প গ্রিনল্যান্ড নেবেই, এবং হয়তো আগামী বছর পানামা ক্যানেলও নেবে, হ্যাঁ পানামা ক্যানেলও নেবে, গ্রিনল্যান্ডও নেবে, এবং আমার বদ্ধমূল ধারণা 5-7 বছরের মধ্যে তাইওয়ানের ভবিষ্যৎ বুঝতে পারা যাচ্ছে। তখন কিন্তু রিস্কটা আবার একটা জিওপলিটিক্যাল রিস্কে শিফট করে যাবে। হ্যাঁ, তখন কারণ এগুলির তো একটা কনসিকুয়েন্স আছে না। একটা যেটা হবে সেইটা নিয়ে অনেক রকম ইনফ্যাক্ট কস্টটা। আচ্ছা, আমি একটু আই থিঙ্ক জিওপলিটিক্স উইল গো অন, কিন্তু বিশ্বের কথা ভাবার আগে একটু ঘরের কথা যদি আমরা 2 মিনিট আলোচনা করে নিই। ভারতীয় অর্থনীতি মোটামুটি একটা জায়গায় আছে, সেটাকে তার কিছু কিছু সেবা শুশ্রূষা প্রয়োজন, অন্তর্দৃষ্টি প্রয়োজন। পশ্চিমবঙ্গতে বসে ইউ আর লিডিং অ্যান অর্গানাইজেশন যার স্ট্রং প্রেজেন্স ইন আওয়ার স্টেট। পশ্চিমবঙ্গের ওভারঅল অর্থনীতি কি ভারতীয় অর্থনীতির সঙ্গে অ্যাটিউন এখন? না, ধরুন কেউ ওভারঅল বলবে যে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের খয়রাতির ওপরে বেঁচে আছে। ইজ দ্যাট আ ফেয়ার স্টেটমেন্ট? কিছুটা হয়তো। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ সিরিয়াস ইকোনমিক গোয়িং অন। মানে মোটামুটি আমরা একটা জায়গায় হ্যাঁ বেঁচে আছি। ওই এত মানে আমার কাছে একটা কিউরিওসিটি হচ্ছে যে আমাদের রাজ্য সরকার করছেন ভালো,
কিন্তু কোথার থেকে এতটা পয়সা পাচ্ছেন এই এতগুলো প্রকল্প চালানো, সেটাও আমার কাছে একটুখানি বিস্ময়। আপনারা বুঝতে না পারলে কে বুঝতে পারবে? সেটা আমার কাছে বিস্ময়কর যে এতগুলো কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু মানে এই যে নানান ধরনের প্রকল্প সব রয়েছে না যে অনুদানের, সেগুলো কিন্তু সেগুলোর আমি বিরোধিতা করছি না, মানে রাজ্য সরকার তো নোট ছাপাতে পারে না। না না না, একদমই না। তাহলে বাঁচা গেল আর কি। তাহলে ভাবলাম কি বলবে রাজ্য সরকার নোটও ছাপাতে শুরু করেছে। না, আর ও তো স্টেটের বাজেটও তো খুব একটা আতঙ্কের কারণ নয়, অন্তত কাগজে দেখানো হয়। মানে স্টেটের ডেটটা তো আতঙ্কের কারণ আছে, ডেটটা ওরকম আরো অনেকেরই আছে, মানে ওরকম ডেট অনেকেরই আছে আর কি। মানে আপনি যেভাবে মোটামুটি দেখছেন যে ভারতবর্ষ মোটামুটি যা লেভেলে খেয়ে দিয়ে ম্যানেজ করছে, আমরা তার কাছাকাছি আছি, আমরা একটু নিচে আছে। মানে আমরা সবগুলোতেই প্রায় গড়পড়তার একটু এক জায়গায় নেই। আমি বলবো, আমি যদি আমি যদি পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে স্পেন্ডিং বা ইনভেস্টমেন্ট দেখি, কলকাতার মেট্রো রেল আর দু একটা রাস্তা, পশ্চিমবঙ্গে পরিকাঠামোর ওপরে খরচা মানে ইনভেস্টমেন্টটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় কম। অন্য রাজ্যে যেরকম 6টি এয়ারপোর্ট হয়েছে লাস্ট 10 বছরের মধ্যে, আমাদের সেই সবগুলি হয়নি। নন ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে পশ্চিমবঙ্গের ইকোনমির একটা ভাইব্রেন্সি আছে, আমাদের কনজামশন বেশি এবং ইত্যাদি। এইটার সঙ্গে কি তুমি একমত? কারণ এটা আমি যখন যাই বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এটসেট্রা, আমি দেখি ইনভেস্টমেন্ট মানে চোখে দেখা যায় অনেক বেশি খরচা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ। এটা কি না, সেটা ট্রু। আর আমাদের এখানে যেটুকু মানে অ্যাক্টিভিটি দেখে আমার ধারণা লার্জ পার্ট হচ্ছে বাংলাদেশের মিডল ক্লাসের একটা এখানে আনাগোনা হেলথ সেক্টরে। আরে আমি একটা আমার স্ত্রীকে দেখাতে, জাস্ট একটা অ্যানেকডোটাল, ইনকে যেতে হতো, আমার স্ত্রীর একটা ব্রেনে অ্যানোরিজম হয়েছিল ইত্যাদি। তখন ওয়েটিং রুমে ঠাসাঠাসি ভিড়ে বেশিরভাগই বুঝতে পারতাম বাংলাদেশি, কথার টান দেখে, কিন্তু ওরকম বোরখা টোরখা পরে ইয়ে টাগানো অনেক ভদ্রলোক ভদ্রমহিলা আসতেন। এখন নেই। আমি আরো রিভিউয়ের জন্য যাই, দুটো ডেটা দিই। একটা হচ্ছে যে ভারতবর্ষের ওভারঅল যে হেলথ কেয়ার টার্নওভার, which is somewhere around $270 to $280 billion, তার আপনার অ্যাবাউট 22 থেকে 23% আসে মেডিকেল ট্যুরিজম থেকে। সেই 22-23% মেডিকেল ট্যুরিজমের মধ্যে আবার প্রায় 50 to 60% আসতো বাংলাদেশ থেকে। আর এই যে ধাক্কাটা, যে ইম্প্যাক্টটা এসেছে, যে বিকজ অফ বাংলাদেশ হোয়াট এভার, এইটা কিন্তু আপনার বডি ব্লোটা বেশি এসেছে সাউথ অফ দ্য কান্ট্রি। কেন হয়নি? আমাদের ঠিক জিনিসটাকে স্বীকার করতে হবে। কলকাতা খানিকটা ধাক্কাটা সামলেছে কার উপরে? সামলেছে আমাদের স্বাস্থ্যসাথীর উপরে। কারণ আপনার তো 9 করে 11 কোটি লোক, হাসপাতাল তো কম, হেলথ কেয়ার বেড তো কম। তো এই যে 11 কোটি লোকের একটা অ্যাক্সেস টু, আবার স্বাস্থ্যসাথী সবকিছু প্রোভাইড করে না, এখন 4-5টা সেগমেন্টে খালি কাজ করছে। তো সেই সেগমেন্টগুলো মোটামুটি এই ভয়েড অফ বাংলাদেশকে পুষিয়ে দিচ্ছে, কম্পেয়ার টু উইচ আয়ুষ্মান ভারতের অ্যাডভার্টিজমেন্ট বেশি, অ্যাক্সেস কম। হ্যাঁ, তো যারা আপনার ধরুন, ইট ইজ আ প্যারাডক্স যে বাংলাদেশের যে বডি ব্লো, যে আঘাতটা, যে ল্যাক অফ টপ লাইনটা নেমে গেল, এটা কিন্তু সাউথ অফ দ্য কান্ট্রি অনেক বেশি নেমেছে কম্পেয়ার টু কলকাতা। দ্যাট ইট হ্যাজ। বিফোর উই ওয়াইন্ড আপ, অনুপদা আপনার, আমি জানি আমরা আগের দিন একবার আলোচনা করছিলাম যে সেই এক সময় আমরা রেডিওর নখ ঘুরে বাজেট বলে বসে থাকতাম। এখন হয়তো বাজেটের হয়তো সেই সিগনিফিকেন্সটা নেই, সেই গুরুত্বটা হয়তো কমে গেছে, জিএসটি বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে। তো আপনাকে যদি 3-4টে দাবাই দিতে হয় যে আরেকটু আমরা এনার্জি দেখতে চাই, আরেকটু সজীব ভারতবর্ষের অর্থনীতিকে দেখতে চাই, আপনার রেকমেন্ডেশন? আগে প্রদীপের রেকমেন্ডেশন। আমার মনে হয় ইনকাম ট্যাক্সের উপর একটু ছাড়, এটা বোধহয় সবাই আশা করছে। বাজেট হয়েছে যেখানে তেলের দামে শুধু ওঠে, জীবনে কখনো কমে না, তো ইনকাম ট্যাক্সে কিন্তু আশার এই একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ইজ অফ ডুইং বিজনেস, এই যে এত কাগজের চাপ, 6 মাস অন্তর কেওয়াইসি করা, ইন্সপেকশন, একদিকে জিএসটি নোটিশ, একদিকে অন্যদিকে,
ইজ অফ ডুইং বিজনেসে বাজেটে যদি কিছু ছাড় দেয়, স্পেশালি ফর দ্য মিড আর 3 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যেগুলি আগের বছরের বাজেটে লক্ষ লক্ষ কোটি টাকা অ্যালোকেট করা হয়েছিল লো কস্ট হাউজিং, উইমেন সেলফ হেল্প গ্রুপ এবং স্মল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবার জন্য, সেটার ইমপ্লিমেন্টেশনটার উপরে কি প্রোগ্রেস রিপোর্টটা কিরকম হবে, মানে রিভাইজড এস্টিমেটটা রিভাইজড এস্টিমেটের সঙ্গে অ্যাকচুয়াল এস্টিমেটের ফারাকটা, এই তিনটে জিনিস আমার মনে হয়, আমার নিজের মনে হয়েছে দেখা উচিত। তো সেইটাই অ্যাকচুয়ালি মেন ইয়ে, যে আর অ্যাক্সেসটা তো সেটা এন্টায়ারলি ব্যাংকিং সেক্টর এবং আমার, হ্যাঁ সেটা তো ঠিকই আছে। আমার যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো যে ওই যেটা আমি বলছি যে ওই যেটা ওই শ্রিঙ্কিং মিডল ক্লাস বলা হচ্ছে, দ্য ভ্যানিশিং মিডল, একদম সেটার অনেকগুলো ইমপ্লিকেশনস আছে। তো সেইটাকে প্রমোট করতে হলে একটা ধরনের স্টিমুলাস দরকার। সেটা আমরা ট্যাক্স কাটের টার্মসে দিতে পারি বা অন্যরকম ট্রান্সফার মেকানিজমস কিছু করতে পারি। ট্যাক্স কাট কুড বি আ গুড ওয়ে, বাট আনলাইকলি, হয়তো দেবে না। সেকেন্ড হচ্ছে যে ওই অনেকটা ওই আমরা স্পেন্ডটা বেড়েছে ঠিক আছে অ্যাবসলিউট, কিন্তু প্রপোর্শনেটলি বাড়েনি অন হেলথ অ্যান্ড এডুকেশন বেসিক লেভেলগুলোতে সেখানে, এবং দ্য কোয়ালিটি অফ দ্যাট স্পেন্ড সেটা নিয়ে এখন বারবার হচ্ছে। আমরা শিক্ষায় খরচা করছি যে তারপর দেখা যাচ্ছে যে ক্লাস 6-এর বাচ্চা ক্লাস 2-এর বিদ্যাও প্রমাণ করতে পারছে না। এগুলো খুব মানে হওয়া উচিত না। এগুলো একদম বেসিক জিনিস, এটা তো কোনো রকেট সায়েন্স নয় যে এটা ইমপ্লিমেন্ট করা। এটা একটা ছেলেকে ওয়াক ওয়াক ABCD শেখানো, এটা কেন হবে না? তাই কোয়ালিটি অফ দ্যাট স্পেন্ড হ্যাজ টু বি লুকড ইনটু। সেটা কিভাবে হবে আমি জানি না, একটা অ্যাকাউন্টেবিলিটি ডেফিনেটলি দরকার। আরেকটা, হ্যাভিং সেড অল দিস, আমার যেটা নিজের একটু ধারণা হচ্ছে যে ইফ আই ওয়ার দ্য ফাইন্যান্স মিনিস্টার, যেহেতু ইন্টারন্যাশনালি একটা আনসার্টেনিটি আছে, আই উড রিকোয়ার সাম রুম, যে হঠাৎ মিডিয়ারে কোনো কিছু হলো যে আই নিড টু স্পেন্ড মোর, ডেফিসিট বাড়াতে হবে বা মানি সাপ্লাই বাড়িয়ে ইন্টারেস্ট রেট কমাতে হবে, এইগুলো যদি করতে হয় তাহলে আই মে বি আ লিটল কনজারভেটিভ রাইট নাও, পুট অল দ্য কার্ডস ইনসাইড মাই স্লিভ and wait for things to happen so that I have room to manipulate. একটা কন্টিনজেন্সি ফান্ডের মতন একটা, যে আমি জানি না 3-4 মাস মানে কেন আমি জিওপলিটিক্সে ওইটা দিয়ে শেষ করছি, যেটা আমার নিজের সবচেয়ে মানে দুশ্চিন্তা। গত 30 বছরের বিশ্বায়ন বলে একটা ধরনের ইন্টারন্যাশনাল গ্লোবাল সাপ্লাই চেইন তৈরি হয়েছে, এটা খুব সহজে ইনফেকশন হয়েছে। হ্যাঁ সেটা দ্যাটস ওয়ান ফ্লিপ সাইড অফ ইট। উই গেট ইনফেক্টেড ভেরি ইজি। কিন্তু এই প্রোডাকশনের এইটা যদি এই ট্রাম্প এসে ট্যারিফ বসিয়ে ওটাকে যে ভাঙচুর করছে, সেটা কি ওরা একটা কি ওয়ার্ল্ড ব্যাংক একটা নাম দিয়েছে কি, জিওপলিটিক্যাল ইকোনমিক ফ্র্যাগমেন্টেশন। তো সেইটা যদি হয়, that will disrupt the global economy to a very large, এবং আমাদেরও সেটা ইম্প্যাক্টেড হবে, সবাই হবে, মানে গ্লোবাল ইকোনমি মে গেট ইনটু আ টেল স্পিন তখন। সেইটা আমার একটা খুব ভয়। দেখুন, এইটুকু বোঝা গেল যে মানে ডাক্তারি করতে গেলে মোটামুটি এই শরীরের খুঁটিনাটি জানলে হয়, কিন্তু আজকে যারা অর্থনীতি করছেন তাদের তো অর্থনীতিটা জানতেই হয়, তার সঙ্গে সঙ্গে কিছুটা অ্যাস্ট্রোলজিও বোধহয় জানতে হবে, তাই না? কারণ ভবিষ্যৎ দোষটা আপনি যদি না হতে পারেন, কারণ লট অফ ইট ডিপেন্ডস আপন দ্য উইজডম অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রেডিক্টিং দ্য ফিউচার। আর আমাদের মাঝে মধ্যে কথা বলতে বলতে এই যে জীবনের যে আমাদের এই অপরাধ, রাজনীতি অপরাধ এগুলো আছে, এগুলো জীবনের বাস্তব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ মধ্যবিত্ত মধ্যমেধার বাঙালিদের বসে বসে জীবনের এই প্রিভেইলিং যে ট্রুথ, যে সোশিও ইকোনমিক ঘটনাগুলো, এগুলো নিয়েও আমরা একটু কথা বলি এবং আপনাদের সামনে বসে আলোচনা করি। ভালো থাকবেন, চিন্তাভাবনা চলুক, এবং আপনাদের সঙ্গে সঙ্গে অনুপদা এবং প্রদীপের কাছ থেকে যে মতামতগুলো আমরা শুনলাম আমাদের অনেকটা শেখালো এবং অনেকটা ভাবালো। ভালো থাকবেন, আবারও কথা হবে। নমস্কার।